করোনাকালে বিশ্বে নতুন কোটিপতি হয়েছে ৫০ লাখের বেশি মানুষ। অতিমাত্রায় বেড়েছে ধনী গরিব বৈষম্য। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি ফারহানা লোপার। শিরোনাম জানাচ্ছিলাম, এবার চলে যাচ্ছে বিস্তারিত খবরে। যুক্তরাজ্যের পর যুক্তরাষ্ট্রেও বাড়ছে করোনার ডেল্টা ধরন। এ নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা। এদিকে বিশ্বে একদিনে করোনায় ৮,৫০০ মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ৩,৭২,০০০। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো ৩৮,৯৭,০০০। এ পর্যন্ত আক্রান্ত ১৭,৯৯,০০,০০০-এর বেশি। ২৪ ঘন্টায় ব্রাজিলের সবচেয়ে বেশি ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ৮৬,০০০ রোগী। দেশটিতে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনার বিস্তার, বাড়ছে করোনার নতুন ধরনের সংক্রমণ। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১১০০ জন মারা গেছে ভারতে। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ৩ কোটি কোভিড-১৯ রোগীর সংখ্যা পার করেছে ভারত। গত ২৪ ঘন্টায় দেশটিতে ৪০ জনের দেহে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ভারত ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পর্তুগাল, সুইজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল, চীন ও রাশিয়ায় ডেল্টা প্লাস ধরন শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩১৩ জনের। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় ১৫ মাস পর অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়েছে মিশিগান রাজ্য। এদিকে যুক্তরাষ্ট্রের ডেল্টা ধরন মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতি ৫ জন করোনা আক্রান্তের মধ্যে একজনের দেহে ডেল্টা ধরন শনাক্ত হয়েছে। মার্চ থেকে ফিলিপাইনে টিকা কার্যক্রম শুরু হলেও কেন্দ্রগুলোতে টিকা নেয়ার সংখ্যা অনেক কম। তাই করোনার টিকা না নিলে গ্রেফতার করা হবে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। করোনার ডেল্টা ধরনের বিস্তার বাড়ায় নতুন করে কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েল। চিলিতে ১২ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু করেছে সরকার। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজে মডার্নার টিকা নিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। যুক্তরাজ্যের এক গবেষণায় অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে ফাইজারের টিকা নেয়ার পর হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষজ্ঞরা মনে করেন ২ ধরনের টিকা নিলে করোনার প্রতিরোধ ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে। ডোজের স্বল্পতার কারণে ২ ধরনের টিকা নেয়ার বিষয়টি অনেক দেশই বিবেচনা করছে। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ভাইরাসে নাকাল দেশগুলোর মধ্যে অন্যতম ব্রাজিল। কোভিড-১৯-এর সংক্রমণ ঠেকাতে একদিকে ব্যর্থ হচ্ছে ব্রাজিল সরকার, অন্যদিকে মহামারীতে শিশুদের মৃত্যু বাড়তে থাকায় শঙ্কিত বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ২,২০০-র বেশি শিশু মারা গেছে ব্রাজিলে। করোনায় বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। একে তো আইসিইউ সংকট, অন্যদিকে নেই পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ। বছর পেরোলেও এখনও লাখ লাখ রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার বেড়েই চলেছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২০ থেকে এখন পর্যন্ত দেশটিতে ১০ বছরের কম বয়সী ২২০০ শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে, যা দেশের মোট মৃতের ০.৫%। গত এক বছরে ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে ৫ বছরের কম বয়সী ৯০০ শিশুর মৃত্যু হয়েছে বলে সরকারি সমীক্ষায় বলা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে ৬ লাখ মানুষের প্রাণহানির মধ্যে মাত্র ১১৩ শিশু রয়েছে। ব্রাজিলে গর্ভবতী নারী ও নবজাতক শিশুদের ভাইরাসে সংক্রমিত হওয়ার হারও বেশি। বিশেষজ্ঞদের মতে দেশটিতে পর্যাপ্ত করোনা পরীক্ষার কিটের সংকট রয়েছে। এর ফলে শিশুরা করোনায় আক্রান্ত হলেও তা শনাক্ত করা যাচ্ছে না। শিশুদের উপসর্গ অন্যদের তুলনায় আলাদা হওয়ায় সঠিক রোগ নির্ণয় করতে পারছে না চিকিৎসকরা। ফলে শেষ সময়ে এসে হাসপাতালে ভর্তি করানোতে বাঁচানো যাচ্ছে না শিশুদের। আবার এক প্রতিবেদনে বলা হয়েছে ব্রাজিলের শনাক্ত হওয়া গামা ভ্যারিয়েন্টের দাপট অনেক বেশি। বৈজ্ঞানিক নাম P1 ভ্যারিয়েন্ট সব বয়সী মানুষের শরীরে বাসা বাঁধতে সক্ষম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বেশিরভাগ ক্ষেত্রে গর্ভে থাকা অবস্থাতে মায়ের থেকে শিশুরা সংক্রমিত হচ্ছে বলে জানানো হয়েছে। তবে ব্রাজিল প্রশাসন আগে থেকে সক্রিয় হলে
দেশটিতে করোনা ভাইরাসে শিশুদের মৃত্যুর হার কমানো যেত বলে মত বিশেষজ্ঞদের। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে ৪৩টি দেশের ৪,১০,০০,০০০ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। করোনা মহামারীর প্রভাবে অর্থনৈতিক মন্দা ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রতিদিন পেটে ক্ষুধা নিয়ে ঘুমাতে যায় বিশ্বের ৯ ভাগ অর্থাৎ ৬৯ কোটি মানুষ। এমন তথ্য দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। সংস্থাটির নতুন প্রতিবেদন বলছে বিশ্বের ৪৩টি দেশের ৪ কোটির বেশি মানুষ দুর্ভিক্ষের মুখে রয়েছে। WFPর নির্বাহী পরিচালক বলেন, ইথিওপিয়া, মাদাগাস্কার, দক্ষিণ সুদান, নাইজেরিয়া, বুর্কিনা ফাসো এবং ইয়েমেনে প্রায় ৬ লাখ মানুষ দুর্ভিক্ষের পরিস্থিতির মধ্যে বাস করছে। খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়া, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক মন্দার কারণে খাদ্য সুরক্ষার ওপর বিদ্যমান চাপ বাড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এক জরিপে দেখা যায় এবছর মে মাসে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম ১ দশকের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছায়। WFPর হিসাব অনুযায়ী ২০১৯ সালে দুর্ভিক্ষের মুখে থাকা মানুষের সংখ্যা ছিল ২,৭০,০০,০০০। কিন্তু করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে এই সংখ্যা দ্রুত বাড়তে থাকে, আর চলতি বছর তা ৪ কোটি ছাড়িয়ে যায়। WFP বলছে ৪৩টি দেশের এসব মানুষের কাছে খাবার পৌঁছাতে এখন $৬০০ কোটি প্রয়োজন। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার কারণে বিশ্বজুড়ে বড় ধরনের অর্থনৈতিক সংকট চললেও ২০২০ সালে নতুন করে কোটিপতি হয়েছেন ৫০ লাখের বেশি মানুষ। ক্রেডিট সুইসের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, বিশ্বে ভয়াবহ মাত্রায় বেড়েছে ধনী গরিব বৈষম্য। গবেষণায় দেখা যায় ২০২০ সালে বিশ্বের ১% বেশি প্রাপ্তবয়স্ক মানুষ লাখপতির তালিকায় নাম লিখিয়েছেন। শেয়ার বাজার পুনরুদ্ধার এবং আবাসন মূল্য বেড়ে যাওয়ার কারণে তাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে। গবেষকরা জানান, করোনার কারণে গত বছরের প্রথম ভাগে ব্যবসা বাণিজ্যের বড় ধরনের ক্ষতি হলেও বছরের শেষ দিকে তা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। বিশ্বজুড়ে মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে ৭.৪ ভাগ। নিউ ইয়র্ক সিটি নির্বাচনে প্রথমবারের মতো সিভিল কোর্টের বিচারপতি পদে বিজয়ী হতে যাচ্ছেন বাংলাদেশি প্রার্থী অ্যাটর্নি সোমা সাইদ। এছাড়া নিউ ইয়র্কের ব্রুকলিনের কাউন্সিল ওমেন পদে এগিয়ে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী শাহানা হানিফ। আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের মেয়র নির্বাচন। মূল নির্বাচনী লড়াইয়ের আগে মঙ্গলবার অনুষ্ঠিত হয় ডেমোক্রেটিক দলের প্রাইমারিতে প্রার্থীদের এগিয়ে যাওয়ার লড়াই। ব্লু স্টেট বা ডেমোক্রেট ঘাঁটি হিসেবে নিউ ইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদেরই মূল নির্বাচনে বিজয় নিশ্চিত থাকে। নিউ ইয়র্কে মূলধারার নির্বাচনে বাংলাদেশিরা এখন বড় ফ্যাক্টর। তাই যুক্তরাষ্ট্রের উন্নয়নের লক্ষ্যে সেখানকার মূলধারার নেতৃত্বে যেতে চান প্রবাসী বাংলাদেশিরা। এবারে ডেমোক্রেট প্রাইমারি নির্বাচনের প্রাথমিক ফলে এগিয়ে রয়েছেন ২ বাংলাদেশি প্রার্থী। প্রথমবারের মতো সিভিল কোর্টের বিচারপতি পদে বিজয়ী হতে যাচ্ছেন অ্যাটর্নি সোমা সাইদ। টাঙ্গাইলের ইসলামপুর গ্রামের সোমা সাইদ নিউ ইয়র্ক ওমেন্স বার অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি। আমি যখন জয়ী হব, এটা একটা হিস্টোরিক ইভেন্ট এবং আমাদের বাঙালি কমিউনিটির জন্য অবশ্যই ভালো হবে, কারণ আমি ভালোটা ৩ ভাবে দেখছি। একটা হলো ইন্সপিরেশন, যে সোমা সাইদ হতে পেরেছে, অন্যরা যারা চাবে এবং আমাদের যে ফিউচার জেনারেশন আছে তারাও এই পথে যেতে পারবে। এছাড়া নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের কাউন্সিল ওমেন পদে এগিয়ে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী শাহানা হানিফ। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে। নিউ ইয়র্ক সিটির এবারের ডেমোক্র্যাট দলীয় নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৩ জন প্রার্থী। এছাড়া নিউ ইয়র্ক সিটির মেয়র পদে এগিয়ে রয়েছেন এরিক অ্যাডামস। তিনি বর্তমানে ব্রুকলিন ব্যুরো প্রেসিডেন্ট। পোস্টাল ভোট সহ নির্বাচনের চূড়ান্ত ফলাফল পেতে অপেক্ষা করতে হবে আরও ১ সপ্তাহ। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যাকারী ৪ জন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছে, যার অনুমোদন দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয় এই 4 জন 2017 সালে যুক্তরাষ্ট্রের বেসরকারি সিকিউরিটি গ্রুপ তায়ের 1-এ প্রশিক্ষণ নেয়। তারা সবাই সৌদি হিট স্কোয়াডের সদস্য। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা সৌদি এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। এর আগে 2018 সালে তুরস্কের ইস্তানবুলে সৌদি দূতাবাসে খুন হন জামাল খাশোগি। পরে জানা যায় সৌদি আরব থেকে পাঠানো এজেন্টরা তাকে হত্যা করে। বিদেশি শ্রমিকদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদ। মার্সার কস্ট অব লিভিং এর এক জরিপে উঠে এসেছে এই তথ্য। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরকে ভিত্তি ধরে আবাসন, পরিবহন, খাবার এবং বিনোদন ব্যয় বিবেচনায় 209টি শহরের এই বার্ষিক তালিকা প্রকাশ করা হয়েছে। তুর্কমেনিস্তানে আর্থিক সংকটের কারণে সৃষ্ট খাদ্য সংকট ও মূল্যস্ফীতির কারণে শহরটি সবচেয়ে ব্যয়বহুল তালিকার শীর্ষে চলে এসেছে বলে জানিয়েছে জরিপকারী সংস্থাটি। দ্বিতীয় অবস্থানে আছে হংকং, তৃতীয় অবস্থানে আছে লেবাননের বৈরুত। এদিকে মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর বেড়েছে প্রায় 11%। সেই কারণে মার্কিন শহরগুলোর তুলনায় ইউরোপীয় শহরগুলো বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে। ফলে শীর্ষ 10-এর তালিকা থেকে সরে গেছে নিউ ইয়র্ক। তালিকায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিকে পেছনে ফেলে ঢাকার অবস্থান 40তম। হংকংয়ের বৃহত্তম গণতন্ত্রপন্থী পত্রিকা ও চীন সরকারের ঘোর সমালোচক অ্যাপল ডেইলি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আর্থিক সংকট ও আইনগত নানা জটিলতায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, পত্রিকাটিতে প্রকাশিত নানা প্রতিবেদন হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন করেছে এমন অভিযোগে বৃহস্পতিবার অ্যাপল ডেইলির 1,80,00,000 হংকং ডলার মূল্যের সম্পদ জব্দ করে দেশটির সরকার। এছাড়াও পত্রিকাটির প্রধান সম্পাদক এবং 5 নির্বাহী কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে পত্রিকাটির প্রতিষ্ঠাতা হংকংয়ের ধনকুবের জিমি লাইকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে পত্রিকাটি বন্ধের ইঙ্গিত দেয় এর কর্মকর্তারা। জানান, জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট খুলে না দিলে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনে হুমকির মুখে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। তাই বিশ্ব ঐতিহ্য থেকে নামিয়ে এটিকে বিপদাপন্নের তালিকায় তোলার কথা ভাবছে ইউনেস্কো। তবে এই দাবির বিরোধিতা করেছে অস্ট্রেলিয়া সরকার। জুলাইয়ে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠকে এই উদ্যোগকে চ্যালেঞ্জ করবে তারা। বিশ্বের দীর্ঘতম প্রবাল দ্বীপ অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ অন্যতম সৌন্দর্যের এই প্রাকৃতিক সৃষ্টি বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হয় 1981 সালে। তবে জলবায়ু পরিবর্তন ও সাগরের উষ্ণতা বৃদ্ধির চড়া মাশুল দিতে হচ্ছে সমুদ্রের এই প্রবাল প্রাচীরকে। অনেকটাই হারিয়ে গেছে এর প্রকৃত চেহারা, বলছে ইউনেস্কো। গ্রেট ব্যারিয়ার রিফ কতটা বিপদাপন্ন তা নিয়ে বিতর্ক চলছে 2017 সাল থেকে। প্রবাল প্রাচীরের সংরক্ষণে গত 1 দশকে $100 কোটি বেশি অর্থ বরাদ্দ করে অস্ট্রেলিয়া সরকার। তবে গত 5 বছরে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি দেখছে না ইউনেস্কো। গ্রেট ব্যারিয়ার রিফকে ওয়ার্ল্ড হেরিটেজের তালিকা থেকে সরিয়ে বিপন্ন তালিকায় রাখা উচিত, বলছে ইউনেস্কো। তবে ক্ষতির কথা স্বীকার করলেও ইউনেস্কোর এই দাবি মানতে নারাজ অস্ট্রেলিয়া সরকার। I know, and I know Warren knows, that climate change is the biggest threat to the reef. মানছি বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাব গ্রেট ব্যারিয়ার রিফের উপর পড়েছে। তবে সেজন্য এই রিফকে আলাদা করে বেছে নিয়ে হেরিটেজের তালিকা থেকে বাদ দেওয়া উচিত নয়। প্রবাল প্রাচীরের সুরক্ষায় আমরা লড়াই চালিয়ে যাব। And I understand that as well. গ্রেট ব্যারিয়ার রিফকে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দেওয়া হলে সেটা হবে অস্ট্রেলিয়া সরকারের বড় ব্যর্থতা, বলছেন সংশ্লিষ্টরা। কুইন্সল্যান্ড রাজ্যের প্রতীকও এই 2300 কিলোমিটার লম্বা অনন্য জীবন্ত ইকোসিস্টেম। প্রতি বছর এর সৌন্দর্য দেখতে ভিড় জমায় কয়েক লাখ পর্যটক। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। ধন্যবাদ সবাইকে।